সম্মানিত দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি সংবাদপত্রী বাংলাদেশ অনুষ্ঠানে। আমি তারিকুল ইসলাম মাসুম। যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন, শুভেচ্ছা। সবাইকে ভালো আছেন সে প্রত্যাশা রেখে শুরু করছি আজকের অনুষ্ঠান। আজ আমাদের সাথে স্টুডিওতে আলোচনার জন্য উপস্থিত আছেন সিনিয়র সাংবাদিক কাজী রওনাক হোসেন। আপনাকে স্বাগত জানাচ্ছি। কেমন আছেন? দেখে আসি পত্রিকাগুলো শিরোনাম ছোট্ট করে। প্রথম আলো, গ্যাস সরবরাহ পরিস্থিতি, সরবরাহ ধরে রাখতে দ্বিগুণ দামে এলএনজি আমদানি। বরগুনায় হাম পরিস্থিতি, অপুষ্টি, জনবল সংকটের সঙ্গে আছে হাসপাতাল থেকে সংক্রমণ। শীর্ষ ২০ ঋণখেলাপি কোম্পানির ১১টি এস আলম গ্রুপের। যুগান্তর, বাংলাদেশ ভারত নৌ চলাচল, ২.৫ বছর হচ্ছে না নৌ সচিব পর্যায়ের বৈঠক। ভারতে পররাষ্ট্রমন্ত্রীর প্রথম সফর, কূটনীতির নতুন পরীক্ষা। সুপ্রিম কোর্ট ও মানবাধিকার কমিশন আপত্তি সত্ত্বেও ৪ অধ্যাদেশ বাতিলে সংসদে বিল। সংসদে শীর্ষ ২০ খেলাপি প্রতিষ্ঠানের নাম। সমকাল, এক উপাচার্যের ৫৪৭ দিনে ৪২৫ নিয়োগ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে। ছন্দহারা চৈত্র, ঝুঁকিতে কৃষি। মানবাধিকার কমিশনের আগের আইন ফেরাতে বিল। সংবাদ সম্মেলনে টিআইবি, সংস্কার বাস্তবায়নে পিছু হটছে সরকার। কালের কণ্ঠ, হামে শিশু মৃত্যুর দায় ইউনূস সরকারের। শুধু ডিজেলেই দৈনিক ৭৫,৭১,০০,০০০ টাকার ভর্তুকি সরকারের। ইত্তেফাক, ঋণ খেলাপি প্রায় ৫.৫ কোটি টাকা। যত তাড়াতাড়ি সম্ভব নতুন প্রকল্প নেওয়া হবে। একনেক সভায় সংশোধিত ৫টি প্রকল্পের অনুমোদন। সমাপ্ত হওয়া সব প্রকল্প মূল্যায়ন করতে কমিটি গঠন। বাংলাদেশ প্রতিদিন, ১/১১ অসম্পূর্ণ কাজ শেষ করতে চেয়েছিলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। বেলা ৩টা থেকে রাত 10টা মার্কেট খোলা রাখার দাবি। ইউনূসের অবহেলায় ১১৮ শিশুর মৃত্যু। স্বাস্থ্যমন্ত্রী, হাম নিয়ে ক্র্যাশ প্রোগ্রাম শুরু। মানবজমিন, যেভাবে বেঁচে ফিরলেন হবিগঞ্জের লুৎফুর। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধকরণ বিলে যা থাকছে। প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ, দুই দেশের সম্পর্ক এগিয়ে নেওয়ার অঙ্গীকার। যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান ইরানের। এরপর কি? খবরের কাগজ, এমপিদের খেলাপি ঋণ ৩,৩৩০ কোটি টাকা। ইসরায়েলে ব্যাপক বিধ্বংসী হামলা, যুদ্ধবিরতির প্রস্তাব ইরানের না। আমার দেশ, শীর্ষ ২০ খেলাপি কোম্পানির ১১টি এস আলমের। বাংলাদেশকে জ্বালানি ও প্রযুক্তি খাতে সহযোগিতায় প্রস্তুত ইরান। আমাদের সময়, সরকারের ব্যাংক ঋণ দ্রুত বাড়ছে। ইরান যুদ্ধের ধাক্কায় অসহনীয় হচ্ছে ভর্তুকির বোঝা। দাম বেড়েছে নিত্যপণ্যের, চাপে মানুষ। দেশে খেলাপি ঋণ ৫.৫ লাখ কোটি টাকা। নতুন সরকারের প্রথম একনেক, ৪৮৩ কোটি টাকার ৫টি উন্নয়ন প্রকল্প অনুমোদন। জায়দিন, ইন্ডিয়ার সঙ্গে শেখ হাসিনার আমলের সম্পর্কর সেই অধ্যায় শেষ। ২৪ ঘন্টায় হাম সন্দেহে মৃত্যু ৫, আক্রান্ত ১,২৮২। ইসরায়েলে ৩ দেশের সমন্বিত হামলা। জ্বালানি তেল সংকটে অপরাধ বাড়ার শঙ্কা। কালবেলা, ভারপ্রাপ্ত দিয়েই চলছে কমিউনিটি ব্যাংক। খেলাপি ঋণ ছাড়ালো ৫,৪৪,০০০ কোটি টাকা। সংসদ অধিবেশন, নির্বাচন সংক্রান্ত ৩টি সহ ৭ বিল পাস। সময়ের আলো, জীবনে জ্বালানি অভিঘাত, এপ্রিলে জ্বালানি সংখ্যা নেই বলছে বিপিসি। খেলাপি ঋণ ৫,৪৪,৮৩১ কোটি টাকা। দেশ রূপান্তর, বিদ্যুৎ শিল্প, কৃষিতে বহুমুখী বিপর্যয়। মধ্যপ্রাচ্য যুদ্ধ, ৪৫ দিনের যুদ্ধবিরতি নিয়ে আলোচনা। স্বাস্থ্য খাতে সুনজর ছিল না অন্তর্বর্তী সরকারের। সংগ্রাম, প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বৈঠকে একনেকে ৫ উন্নয়ন প্রকল্পের অনুমোদন। খেলাপি ঋণ ৫.৫ লাখ কোটি। এমপিদের ৩,৩৩০ কোটি টাকা। আলোকিত বাংলাদেশ, ঢাকা দিল্লি টেকসই সম্পর্কের আশা। দৈনিক বাংলা, ইউরোপে বিপজ্জনক যাত্রা, সাগরেই ডুবছে স্বপ্ন। আজকের পত্রিকা, ঋণ খেলাপির শীর্ষে ৭ গ্রুপের ২০ প্রতিষ্ঠান। রূপালী বাংলাদেশ, ঋণ খেলাপির তালিকা প্রকাশ। দেশ কি ফের জেনজি আন্দোলনের পথে? ইনকিলাব, সরকারের বিরুদ্ধে জামায়াত এনসিপির প্রচারণা, কোন পথে যাবে বিএনপি? আমাদের হাতে থাকা পত্রিকাগুলো শিরোনাম পড়ছিলাম। যে শিরোনামটি পড়িনি,
আগে বিগত জাতীয় সংসদের স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরী রাতে মানে ভোর রাতে আটক হয়েছেন। ডিবি গ্রেফতার করেছে তাকে। সুনির্দিষ্ট অভিযোগের কথা বলা হয়নি, তার বিরুদ্ধে মামলার খবরও আমরা জানি না। এখান থেকেই শুরু করুন। নিশ্চয়ই। আসলে এটা যে কেন এতদিন পরে ওনাকে গ্রেফতার করা হলো সেটাও আমাদের বোধগম্য না। আর স্পেসিফিক যদি কোনো অভিযোগ না থাকে, মানে শুধু স্পিকার ছিলেন সেটাই তো কোনো দোষ হতে পারে না। স্পেসিফিক যদি কোনো অভিযোগ থাকে তাহলে সেটা কিন্তু জানানো দরকার, কারণ তা না হলে এটা কিন্তু একটু কেমন ধসে। তারপর চাইতে বড় কথা হলো যে এতদিন পরে এটা হলো। এখন দুটো জিনিস, এটা দেখবেন কেউ কেউ বলবে যে আন্ডারস্ট্যান্ডিং হয়নি দেখে ধরেছে, এরকম কথা বলবে। কিন্তু আমার মনে হয় যে সরকারের উচিত, এখন সরকার যেই পদক্ষেপটাই নেয় তাদের উচিত খুব ভেবেচিন্তে নেওয়া এবং এটার ইম্প্যাক্টটা কী হবে সেটাও চিন্তা করা। আমার কাছে কেন জানি মনে হচ্ছে যে অনেক পদক্ষেপই সরকার নিয়ে নিচ্ছে, অতি দ্রুত নিচ্ছে, যেটা একটু চিন্তা ভাবনা করার ব্যাপার আছে। যেটা এইভাবে হুট করে করলে পরে এই যেটা বাউন্স ব্যাক করবে, ফিডব্যাক যেটা আসবে বা ইম্প্যাক্ট যেটা হবে সেটা খুব সুখকর বা মঙ্গলজনক হবে না। একেই তো এখন সারা পৃথিবী যুদ্ধের ডামাডোলে একেবারে টালমাটাল অবস্থায় আছে, তার ভিতরে এই নিজেদের সমস্যাগুলোকে আরও মানে বাড়িয়ে দেওয়া, এটা কোনো মানে হয় না। তিনি তো বাসায় ছিলেন। হ্যাঁ, মানে এতদিন অন্তর্বর্তী সরকারের আমলেও তাকে গ্রেফতার করা হয়নি। ধারণা ছিল যে তিনি হয়তো আত্মগোপনে আছেন। আত্মগোপন থেকে কি বাসায় ফিরেছিলেন বলে? আসলে আত্মগোপনে ছিলেন বলে আমরা জানি না, কারণ যেহেতু তাকে ওইভাবে খোঁজা হয়নি, সুতরাং সে বেড়াতে গেছিলেন না বাসায় ছিলেন সেটাও আমরা জানি না। কিন্তু যে বাসা থেকে তাকে গতকাল মানে আজকে ভোর রাতে ধরা হয়েছে সেটা তার নিজেদের বাসা, ধানমন্ডি ২৭-এর পেছনে লালমাটিয়াতে নিজেদের বাড়ি থেকেই তাদেরকে ধরা হয়েছে। এখন দেখা যাক কী হয়, কারণ এটা সুনির্দিষ্ট অভিযোগ অবশ্যই জানাবে সরকারের পক্ষ থেকে। হ্যাঁ, সুনির্দিষ্ট অভিযোগ ছাড়া মানে এতদিন পরে ঠিক তাকে কেন ধরা হলো এটা আমার কাছে খুব স্পষ্ট না ব্যাপারটা। হাম, হ্যাঁ, এই হাম হচ্ছে আসলে, এটা সত্যি কথা বললে এটা দায় পূর্ববর্তী সরকারের উপরে পড়ে। কারণ কিছু জিনিস, হাম, বসন্ত, এরকম কয়েকটা অসুখ যেটা সিজনাল এবং এগুলোকে টিকা দিতে হয় এবং এটাকে খুব সতর্কতার সাথে ডিল করতে হয়। কিন্তু যা দেখলাম পত্রপত্রিকা এবং সব জায়গায় যে গত ২ বছরে কোনো টিকার ব্যবস্থা হয়নি, বিশেষ করে অন্তর্বর্তীকালীন সরকারের সময় টিকার কোনো ব্যবস্থাই নেওয়া হয়নি। দায়িত্বটা তাদের ছিল। এখন হামসহ পুরো দায়িত্ব এসে পড়েছে বিএনপি সরকারের কাছে। বিএনপি সরকার কিছুটা হিমশিম খাচ্ছে, কিন্তু তারাও যেটা দেখলাম যে অতি দ্রুত মানে ক্র্যাশ প্রোগ্রামে যাচ্ছে হামের জন্য, এবং টিকা বোধহয় শুরু হয়েছে, পাইলট প্রজেক্ট শুরু হয়েছে এবং এটা হয়ে যাবে। কিন্তু এটা হয়ে যাবার আগে কিন্তু অনেকগুলো মানে প্রাণহানি হয়েছে, অনেকগুলো শিশু প্রাণ হারিয়েছে, আরও হয়তো বা কিছু হারাবে। এটা আক্রান্ত হচ্ছে হাজার হাজার, এবং এটা কিন্তু ছোঁয়াচে। মানে সবচেয়ে বড় কথা হলো যে এই হামটা কিন্তু ছোঁয়াচে, বসন্ত যেটা সেটাও কিন্তু ছোঁয়াচে। তো এই ছোঁয়াচে রোগকে ডিল করার জন্যে যেটা প্রয়োজন সেটা হচ্ছে সঠিক সময়ে টিকাদান, কিন্তু সেটা একেবারেই হয়নি। এখন যারা আক্রান্ত হচ্ছে তাদেরকেও তো পৃথক জায়গায় রাখতে হচ্ছে। অবশ্যই তাদেরকে আইসোলেশন না রাখলে তাদের কাছ থেকে তো অন্যদের ভেতর এটা সংক্রমিত হবে। কাজেই এটা একেবারেই আমি মনে করি যে খুব সতর্কতার সাথে এবং প্রায়োরিটি বেসিসে এটাকে ডিল করা উচিত। আর যুদ্ধের ৪৫ দিন, ইরান ইসরায়েল যুদ্ধ, আমেরিকার যুদ্ধ থামানোর জন্য প্রস্তাব আছে, কিন্তু ইরান না করছে।
যুদ্ধ থামুক বা না থামুক, এর প্রভাব যে বিশ্বব্যাপী পড়েছে, বাংলাদেশে পড়েছে, এর প্রভাব কিন্তু অনেক দিন থাকবে। মানুষকে এই ভোগান্তি পোহাতে হবে, অনেক দিন হচ্ছেও। থাকবে, অনেক দিন এই ভোগান্তি থাকবে। সবচেয়ে বড় কথা হলো যে যেমন আজকেও ট্রাম্পের বক্তব্য হলো যে আজকের ভিতরে হরমুজ প্রণালী খুলে না দিলে এক রাতে ইরানকে শেষ করে দেওয়া হবে। তো এই যে এক রাতে ইরানকে শেষ করে দেওয়া হবে বলেছে, তো এই ৪৫ দিন তো পার হয়ে গেল, তারা তো তেমন কি করলো, বরঞ্চ তাদের ক্ষয়ক্ষতির পরিমাণ অনেক অনেক বেশি, যে কারণে সারা আমেরিকা জুড়ে ট্রাম্প বিরোধী এবং যুদ্ধবিরোধী একটা বিক্ষোভ চলছে, একটা মানে স্লোগানে মুখরিত সারা আমেরিকা। তার মানে যে আমেরিকার এই ট্রাম্পের এই পদক্ষেপটা আমেরিকানরাও পছন্দ করেনি। এটা একটা অনেক বড় ব্যাপার। আর ইসরায়েলের ক্ষেত্রেও কিন্তু ইসরায়েলকেও বেশ নাস্তানাবুদ করে ছেড়েছে, এবং নেতানিয়াহু এখন অনেক বেশি ভয়ে আছে, কারণ স্বস্তি ফেলতে পারছে না। মানে যেটা তাদের ধারণা ছিল যে ভেনেজুয়েলাতে যেমন যে প্রেসিডেন্টকে তার ওয়াইফকে তুলে নিয়ে আসলো, এখানে আর সেটা হয়নি। এখানে যথেষ্ট বেগ পেতে হচ্ছে, এবং এরাও একেবারে শিয়ানা টক্কর দিচ্ছে একদম পুরোপুরি। মাদুরোকে যেমন তুলে নিয়ে গেছে, এখানে তো শীর্ষ ধর্মীয় নেতাকে হত্যা করা হয়েছে। সেটা হত্যা করতে পেরেছে, কিন্তু ওরা এটা বোঝেনি যে ইরানের শাসন ব্যবস্থাটা হচ্ছে স্তরভিত্তিক। মানে একজন নাই, তার এগেনস্টে আরেকজন সাথে সাথে পাওয়া যাচ্ছে, সে নাই, তার এগেনস্টে আরেকজনকে সাথে সাথে পাওয়া যাচ্ছে। মানে খামেনিকে হত্যা করে আমেরিকা যেটা মনে করেছিল যে ইরান স্তব্ধ হয়ে যাবে, কিন্তু ইরান স্তব্ধ হয়নি। যুদ্ধ তো আশপাশের দেশগুলোর মধ্যে ছড়াচ্ছে, পাশের যেসব দেশে আমেরিকান ঘাঁটি আছে সেসব দেশে হামলা করছে ইরান, এবং সেই দেশগুলোর পক্ষ থেকেও প্রতিক্রিয়া দেওয়া হচ্ছে। হ্যাঁ, এখন মুশকিলটা হলো কি যে এই সারা বিশ্বে আমাদের ধর্মীয় ব্যাপারটা একটু অন্যরকম হয়ে গেছে। মুসলিম বিশ্ব বলি, কিন্তু মুসলিম বিশ্ব তো উচিত ছিল ইরানের পক্ষে থাকার বা ইরানকে সমর্থন দেওয়ার, সেটা কিন্তু তারা দেয়নি বা তারা দিচ্ছে না। ফলে উল্টো তারা আমেরিকাকে ঘাঁটি বানাতে দিয়েছে, যে কারণে ইরান তাদের উপরে মিসাইল আক্রমণ করছে। সবগুলো দেশই তো তেল সমৃদ্ধ, এইসব দেশ থেকে আমাদের দেশে তেল আসে। হ্যাঁ, এখন তো তেল সংকটের কারণে আমরা দেখছি সকাল সন্ধ্যা রাত দীর্ঘ লাইন প্রচণ্ড জ্বালানি তেলের পাম্পে। হ্যাঁ, আসলে এটা যেটা হয়েছে কি জানেন, আমি কিছু ড্রাইভারদেরকে, বিশেষ করে আমি আমার অফিস থেকে প্রেস ক্লাবে যেতে প্রচণ্ড জ্যাম ফিল করি, এবং এটা প্রতিদিন দেখছি এটা হচ্ছে। কিছু ড্রাইভারকে জিজ্ঞেস করছি যে আপনি যে এতক্ষণ ধরে লাইনে দাঁড়িয়ে নিচ্ছেন, আপনার কী অবস্থা? তো দেখা গেল যে বেশিরভাগ ড্রাইভারেরই কিন্তু বক্তব্য একই রকম, যে তাদের হাফ মানে কি বলবো, হাফ ট্যাঙ্কি তেল আছে, কিন্তু তারা আরও নিতে চায়। তো এইটার জন্যে সরকার দায়ী, কারণ সরকার যে প্যানিকটা সৃষ্টি করেছিল, এই প্যানিকটা সৃষ্টি না করলে সবাই যার যার মতন, কেউ 2 লিটার নেয়, কেউ 5 লিটার নেয়, কেউ 10 লিটার নেয়, এভাবে এটা চলে যেত। কিন্তু এই ক্রাইসিসটা, এই মানে অসহনীয় অবস্থাটা হতো না। কেউ আমরা যেটা শুনেছি যে কিছু মানুষ লাইনে দাঁড়ায়, বারবার লাইনে দাঁড়ায় এবং তেল নিয়ে বাড়িতে স্টক করে। সেটাও করছে। এই যে বললাম যে, আর একটা জিনিস কেউ বোঝে না যে আরে বাড়িতে যদি 1 ড্রামও আমি স্টক করি, এই 1 ড্রাম আমার কতদিন চলবে? যদি যুদ্ধ অনেক দিন চলে, তেলের ক্রাইসিস যদি 1 বছর ধরে কন্টিনিউ করে, তাহলে এই 1 ড্রাম তেল দিয়ে আমার কী হবে? কিন্তু সেটাও করছে, ওই ছোট ছোট গ্যালনে নিয়ে এটা তারা জমা করছে। জি, জাতীয় সংসদ প্রাণবন্ত হয়ে উঠেছে। সরকারি দল এবং বিরোধী দলের মধ্যে আলোচনা হচ্ছে, জুলাই সনদ নিয়ে আলোচনা হচ্ছে। বিরোধী দলের পক্ষ থেকে বলা হয়েছে গণভোট এবং জুলাই সনদ বাস্তবায়ন করে ছাড়বেন, এবং সরকারি দলের পক্ষে যে কথাগুলো বলা হচ্ছে বিরোধী দলের তা পছন্দ হচ্ছে না। আবার কিছু বিল উঠছে। মানব জমিনের একটা শিরোনাম দেখলাম যে আওয়ামী লীগকে নিষিদ্ধকরণের বিলে যা থাকছে, সংসদ বিষয়ে একটা আলোচনা। আসলে সংসদ প্রাণবন্ত হচ্ছে, এটা খুব ভালো লক্ষণ, কারণ এর আগে তো সংসদই ছিল না, একতরফা সব কিছু ছিল। এটা একটা ভালো লক্ষণ। কিন্তু
সরকারি দল আর বিরোধী দল যদি একটা সমঝোতার কাছাকাছি আসতে না পারে, বিরোধী দল যদি সবসময় সব কিছুরই খালি বিরোধিতাই করতে থাকে, তাহলে কিন্তু একসময় দেখা যাবে যে এই সরকারও স্বৈরাচারী হয়ে যাবে। তখন তারা বাধ্য হবে, কারণ বিরোধী দল যদি প্রত্যেকটা বক্তব্যে সব কিছুর ভিতরে খালি বাধা দেয়, হইচই করে, চিৎকার করে, তাহলে তো সেরকমই হবে। বিরোধী দলের পক্ষ থেকে বলা হচ্ছে যে সরকারি দল ফ্যাসিবাদের পথে হাঁটছে। বিরোধী দলের নেতা এখন বলছেন। বিরোধী দলে থাকলে সুবিধা আছে, সেটা হলো যা খুশি তা বলা যায়, কোনো দায়িত্ব থাকে না। যে কোনো লোক সম্পর্কে, যে কোনো ব্যক্তি সম্পর্কে যা খুশি তা বলা যায়। কিন্তু আমি মনে করি যে বিরোধী দল এই কথাগুলো না বলে বরঞ্চ তারা খুঁজে বের করুক। যেমন এই যে বিএনপির আজকে দেখলাম যে একটা ফেসবুক ক্লিপিং, যে সেখানে ওই লাইনে দাঁড়িয়ে আছে তেল নিতে, তার উপরে চড়াও হলো বিএনপি এক নেতা, এবং কথা কথায় তারা পুলিশের উপরে চড়া হয়, সব কিছুর উপরে চড়া হয়, আমরা বিএনপি। তখন এই বিএনপির তো এই লাইসেন্স তো কেউ দেয়নি যে তারা পুলিশের উপরে চড়া হবে, সাধারণ পাবলিকের উপরে চড়া হবে। বিরোধী দলের উচিত এই জিনিসগুলোকে পয়েন্ট আউট করা, এই জিনিসগুলোকে সংসদে তুলে ধরা। কারণ এগুলো যদি এখন থেকে বন্ধ না করা যায়, বা এখন থেকে যদি এটাকে প্রতিরোধ করা না যায়, তাহলে কিন্তু সে আগের অবস্থায় দাঁড়াবে। ভারতে পররাষ্ট্রমন্ত্রীর প্রথম সফর হচ্ছে, কূটনীতির নতুন পরীক্ষা। এবং গতকাল মাননীয় প্রধানমন্ত্রীর সাথে ভারতের রাষ্ট্রদূত প্রণয় ভার্মা দেখা করেছেন। অ্যাকচুয়ালি যেটা হয়েছে যে ভারত পূর্ববর্তী সরকার, অন্তর্বর্তীকালীন সরকার না, পূর্ববর্তী সরকার মানে পতিত সরকারের সময় যেই সুযোগ সুবিধা যা পেয়েছিল, সেখান থেকে তাদেরকে সরে আসতে হয়েছে। এটা তাদের জন্য অনেক কষ্টকর। বিশেষ করে গত অন্তর্বর্তীকালীন সরকারের পুরোটা সময় তাদের জন্য খুব সুখকর কিছু ছিল না, কারণ তাদের প্রত্যেকটা পদক্ষেপকে যেখানেই অন্যায্য মনে হয়েছে, এই সরকার সেটা প্রতিবাদ করেছে। এখন তারা যেটা বুঝতে পারছে যে তাদের নিজেদের স্বার্থেও প্রয়োজন একটা সুসম্পর্ক গড়ে তোলা বাংলাদেশের সাথে, এবং বাংলাদেশেরও এটা প্রয়োজন। কারণ প্রতিবেশীর সাথে ঝগড়াঝাটি বাজিয়ে রেখে খুব একটা এগোনো যায় না। তো আমার মনে হয় যে সেটা চিন্তাভাবনা করছে, এবং হয়তোবা এটার মানে রেজাল্ট ভালোই হবে হয়তোবা। তবে একটা জিনিস খেয়াল রাখতে হবে যে ভারত কিন্তু কখনোই আর সেই দাপট চালাতে পারবে না বাংলাদেশের উপরে। জাতীয় সংসদের শীর্ষ 20 খেলাপি প্রতিষ্ঠানের নাম ঘোষণা করা হয়েছে গতকাল। একজন সংসদ সদস্যের প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেছেন 20টি প্রতিষ্ঠানের মধ্যে এস আলমেরই অনেকগুলো, এবং সরকার বেক্সিমকো আছে, সরকার দলীয় আছে, এবং সংসদ সদস্যদের মধ্যে খেলাপি ঋণ আছে 3,330 কোটি টাকা। এখন এটা নিয়ে প্রচণ্ড সমালোচনা হয়েছে। এখানে দুটো অংশ, একটা হলো বর্তমান সংসদের সদস্য যারা, তাদের কাছে খেলাপি ঋণ এত টাকা। খেলাপি ঋণের কোনো ব্যক্তিকে আসলে সংসদে আনাটা উচিত হয়নি। তাদেরকে তাহলে তো তারা বুঝবে না। তাদের খেলাপি ঋণ হয়তোবা সুযোগ সময় মতন প্রভাব বিস্তার করে তারা এটা দ্বিগুণ ত্রিগুণ করবে। এটা একেবারেই মানে খেলাপি ঋণ যার তাদেরকে সংসদে বসানো, এটা আমি মনে করি ব্যক্তিগতভাবে যে এটা একেবারেই উচিত হয়নি। আর আগের যারা খেলাপি আছে, বেক্সিমকো বলেন, এস আলম বলেন, এরা তো সব কিছু একদম মানে ফাঁকা করে দিয়ে চলে গেছে। এবং এটা সরকারের তখনকার সরকারের সমর্থন, প্রত্যক্ষ অথবা পরোক্ষ সমর্থন নিয়েই তারা করেছে। শেয়ার হয়েছে, ভাগাভাগি হয়েছে, বাইরে তাদের বিশাল বিশাল ওই বেগমপাড়া বলেন, আর আমেরিকা বলেন, ইংল্যান্ড বলেন, এই সমস্ত জায়গায় তাদের সম্পদের পাহাড় গড়েছে। আমাদের দেশের জনগণের টাকা নিয়ে তারা এই কাজটি করেছে, আর করেছে বললে ভুল হবে, করতে দেওয়া হয়েছে তাদেরকে।
সেই সুযোগটা দেওয়া হয়েছিল। তাদের এই ঋণ আদায় কিভাবে হবে? এই ঋণ আদায় হওয়ার সম্ভাবনা খুবই কম, খুবই কম। যারা পলাতক, যে আপনার সামনে নাই, তার কাছ থেকে আপনি কি করে আমাদেরকে শেষ করতে হচ্ছে। ঠিক আছে। কাজী রওনক হোসেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। সময়ত দর্শক, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য কৃতজ্ঞতা। আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ রইল। দেখা হতে পারে সেই অনুষ্ঠানে। ভালো থাকবেন সবাই। আপনাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা।